ভার্সিটিতে অরুণের বলা কথাটা মনে পড়ল আকাশের। অরুণ জেরিকে বলেছিল সৃজনের জেলি পছন্দের খাবার। আকাশ আর চোখে সৃজনের দিকে চেয়ে মৃদু স্বরে বলে, ওকে। আকাশ সৃজনকে নিয়ে সিঁড়ি বেয়ে নেমে আসলে চোখ পড়ে সন্ধ্যার ভেজা চুলে হন্তদন্ত পায়ে তার ঘর থেকে বেরিয়ে আসছে। বোধহয় গোসল করে বের হয়ে সৃজনকে না পেয়ে চিন্তায় এই হাল। সন্ধ্যা ঘর থেকে বেরিয়ে সামনে তাকালো, চোখে পড়ে আকাশের কোলে সৃজন। অবাক হয় বাবা ছেলেকে দেখে। আকাশের ফর্সা উদাম শরীর, সাথে সৃজনের গায়ের রংটাও সেম, চোখের মনিও সেম। দুইজনে গোসল করায় আলাদা একটা স্নিগ্ধতা প্রকাশ পাচ্ছে দুই বাবা ছেলের মাঝে। সন্ধ্যার বুক ধুকপুক করে। অবাক হয় সৃজনকে আকাশের কোলে শান্ত হয়ে থাকতে দেখে। সাথে অবাক হয় আকাশ সৃজনকে কোলে নিয়েছে ভেবে। কিন্তু সে আকাশকে বিশ্বাস করতে পারল না। মেয়েটি আর এক সেকেন্ডও সময় নষ্ট না করে এক প্রকার দৌড়ে এসে আকাশের সামনে দাঁড়ায়। কোনো কথা ছাড়াই সৃজনকে ছিনিয়ে নেয় আকাশের কোল থেকে। আকাশ কিছু বলল না, উল্টে সে তার হাত আলগা করে সন্ধ্যার দিকে বাড়িয়ে দেয় সৃজনকে। দৃষ্টি সন্ধ্যার সদ্য গোসল করা স্নিগ্ধ ভীত মুখপানে। সন্ধ্যা সৃজনকে কোলে নিয়ে আকাশের দিকে চেয়ে রাগান্বিত স্বরে বলে, আপনার সাহস কি করে হয় আমার ছেলেকে কোলে নেয়ার? আকাশ সন্ধ্যার কথার উত্তর করে না, উল্টো ঠান্ডা গলায় বলে, ছেলেকে নিজের কাছে রাখো। অন্য কারো করে দিলে ওকে আজই দত্তক দিয়ে আসবো। মাইন্ডেড। সন্ধ্যার চোখে মুখে ভীতি জোড়া হয়। ঢোক গিলে ঢোক গিলল সে। মনে পড়ল আকাশের বলা সেই শর্তগুলোর কথা, যার মধ্যে ছিল সৃজনকে দত্তক দেওয়ার কথা। সন্ধ্যা সৃজনকে বুকে চেপে ধরে। ওইদিকে নেয়াজ আকাশের পিছু পিছু নেমে এসে দাঁড়িয়েছিল। আকাশের কথাটা শুনে সে বেশ বুঝলো আকাশ সৃজনকে তার কোলে দেওয়ার কথা নিষেধ করেছে ইনডিরেক্টলি। কিন্তু সৃজনকে দত্তক দেওয়ার কথাটি ভীষণ অবাক হলো। আপাতত এসব ভাবনা চেপে সে পেছনে থেকে আকাশের উদ্দেশ্যে বলে, সৃজনকে তুমি আমার কোলে আসা থেকে আটকাতে পারবে না আকাশ। সৃজন আমার বেশ ভালো ভক্ত। নিয়াজের কথা কানে আসতেই আকাশের চোখ মুখ শক্ত হয়ে যায়। চরম বিরক্তি ফুটে ওঠে চোখে মুখে। এদিকে সন্ধ্যা নিয়াজকে দেখে দ্রুত ডান হাতে শাড়ির আঁচল টেনে মাথা ঢেকে নেয়। অবাক হয় নিয়াজের কথা শুনে। আকাশ নিয়াজকে সৃজনের কোলে দিতে চাইছে না। নিয়াজের কথা শুনে তো তাই মনে হলো, কিন্তু আকাশ এমন কেন করবে? আকাশ তো সৃজনকে সহ্যই করতে পারে না, এই জন্য তার ছেলেকে দত্তক পর্যন্ত দিয়ে দিতে চায়। সৃজনের কথায় সন্ধ্যার বাঁধ ভাঙ্গে। সৃজন নিয়াজের দিকে চেয়ে বলে, হুম হুম, আমি ক্রিয়াস মারার বেশ ভালো ভক্ত। এরপর সৃজন দুই হাত নিয়াজের দিকে বাড়িয়ে দিয়ে বলে, ক্রিয়াস মামা আমাকে কুলে নাও, কুলে নাও। নিয়া সৃজনের দিকে চেয়ে মৃদু হাসলো। এগিয়ে এসে আকাশের পাশে দাঁড়িয়ে মৃদু স্বরে বলে, দেখলে তো, সৃজন নিজের মুখেই স্বীকার করলো সে আমার ভক্ত। এমনিতে সৃজনের কথা শুনিয়ে আকাশ রেগে যায়। তার মধ্যে নিজের কথা তার রাগ আরও কয়েকশো ধাপ বাড়িয়ে দিল। বাদিকে ফিরে নিয়াজের কলার চেপে ধরে দাঁত কিরমির করে বলে, ওর সাথে ভাব জমাতে নিষেধ করেছি আমি। নিয়াজ অদ্ভুতভাবে তাকায় সৃজনকে নিয়ে। আকাশের রিয়াকশন এরকম কেন? নিজের মনে তৈরি হওয়া গল্পটা নিয়াজকে ভীষণ ভাবাচ্ছে। আসমানি নেওয়ার নামাজ শেষ করতে করতে রুম থেকে বেরিয়ে আসে। বাইরে থেকে পরিচিত কিছু গলার আওয়াজ পেয়ে তাড়াহুড়ো করে বেরিয়েছে ঘর থেকে। চোখে পড়ে আকাশ নিয়েজের কলার ধরে রেখেছে। দেখে বোঝা যাচ্ছে আকাশ রেগে আছে। ভদ্রমহিলা বুঝলেন না আকাশ নিয়েজের ওপরে কেন রেগেছে। এতকাল তো সন্ধ্যা আর সৌমের ওপরে রেগে থাকতো, আজ আবার নিয়াজের সাথে কি হলো? এগিয়ে সে বিচলিত কণ্ঠে বলে, আকাশ কি করছো? নিয়াজকে ছাড়ো। সৃজন তার দাদিমার অনুকরণ করে বলে, বাতাস বাবু কি করছো? ক্রিয়াস মামাকে চালো। সৃজনের মুখে আবারও নিজের নামের বিকৃত রূপ দেখে আকাশ চটে গেল। সৃজনের দিকে চেয়ে রেগে বলে, হোয়াট? সৃজন আকাশকে একটু ভয় পেল। তবে মায়ের কোলে থাকায়, সাথে দাদিমা পাশে থাকায় সে ভয় বেশিক্ষণ স্থায়ী হলো না। সে ডান হাতের বুড়ো আঙ্গুল মুখে ঢুকিয়ে আকাশের দিকে চেয়ে জিজ্ঞেস করে। ওয়াট মানে কি? আকাশ বিরক্তি কণ্ঠে বলে, ইডিয়েট।
সৃজন আসমানি নয়নের দিকে চেয়ে বলে, দাদিমা, বাতাসবাবু বলেছে ওয়াত মানে ইলিয়ট। সৃজনের কথা শুনে নিয়াজ মুখ টিপে হাসলো। আসমানি নয়ন নাতির কথায় নিজেও না চাইতেও একটু হেসে ফেললেন। তবে আকাশ আর সন্ধ্যার মুখে হাসি নেই। দুইজন একে অপরের দিকে চেয়ে আছে, দৃষ্টি থমথমে। আকাশ দৃষ্টি সরিয়ে নেয়, নিয়াজের গলা ছেড়ে নিয়াজের হাত ধরে টেনে বাড়ির দরজার দিকে নিয়ে যায় সন্ধ্যা। আসমানি নয়ন ভ্রু কুঁচকে দেখে আকাশের কাণ্ড। আসমানি নয়ন একবার বলে, আকাশ, নিয়াজকে এভাবে কোথায় নিয়ে যাচ্ছ? ও খেয়ে যাবে এখানে। আকাশ মায়ের কথা শুনল না। সে দরজা খুলে নিয়াজকে টেনে দরজার বাইরে বের করে দেয়। নিয়াজ আকাশের দিকে চেয়ে মিটিমিটি হাসছে। আকাশ দরজা আটকাতে গিয়ে নিয়াজের হাসি তার দৃষ্টিগোচর হতেই আকাশ কপালে ভাঁজ করে বলে, রেগে বলে। কি প্রবলেম, হাসছো কেন? নিয়াজ নিজেকে সামলে বলে, তুমি কি জানো? সেটা তো আমি জানি না, বাট আমার মনে হচ্ছে আমি সামনে অনেক কিছু জানবো। টপিক কিন্তু তুমি একটু সাবধানে থাকবে। আকাশের দৃষ্টি থমথমে হয়ে যায়। হঠাৎই ঠাস করে নিয়াজের মুখের উপরে দরজা বন্ধ করে দেয়। এপাশে নিয়াজের মুখটা থমথমে হয়ে যায়। মুখের উপর দরজা বন্ধ করে দেওয়া নয়, রিহান আর তাকে আকাশ ভুল কিছু ইঙ্গিত করেছে। কিন্তু কি আর কেন? এখানে সন্ধ্যা রিলেটেড সে কিছুই বুঝতে পারছে না। ভাবলো রিহানের সাথে কথা বলবে, সৌম্যের ফ্রেন্ড রিহান। কিন্তু সন্ধ্যার সাথে রিহানের কি সম্পর্ক? নিয়াজ হাজারটা প্রশ্ন নিয়ে ছুটল রিহানের বাড়ির উদ্দেশ্যে। তবে আকাশের কথা ভেবে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। মনে হচ্ছে কাঙ্ক্ষিত কিছু হাতের ধারে কাছে দিচ্ছে। ঘড়ির কাঁটা ঠিক 2:30 এর ঘরে। পুলিশ স্টেশনের সামনে এসে দাঁড়িয়েছে একটি কালো রঙের গাড়ি। ভেতর থেকে বেরিয়ে আসে আকাশ। কোনো দিকে না তাকিয়ে বড় বড় কদম ফেলে সামনের দিকে এগিয়ে যায়। নিজেকে পুরো কালো পোশাকে আবৃত করেছে। মুখে রুমাল বাঁধা, সেটা মাথাসহ ঢেকে রাখা। চোখ দুটোই কালো লেন্স লাগানো। ডান হাতে পিস্তল, যার ট্রিগারে আঙ্গুল রাখা। চোখে মুখে অসম্ভব দৃঢ়তা। স্টেশনের ভেতরে জাবির সাইফ আছে। সাইফ সৃজনকে দেখে সাইফের ফোন পেয়ে সেখানে ছুটে এসেছে, কারণ সৌম্যকে জেলের ভেতরে নিয়েছে। জাবির কিছুতেই আটকে রাখতে পারেনি। খবরটি সাইফ জাবিরের কাছ থেকে পেয়েই ছুটে এসেছে। সদাকে জানায়নি, স্টেশন করবে বলে টেনশন করবে বলে। সন্ধ্যাকে জানালে সে আর সৃজন দুজনে বিপদে পড়ে যায়। সাফা আর লামিয়াকে বাড়িতে পাঠিয়ে দিয়েছে। মেয়ে মানুষ স্টেশনে থাকা সেফ নয়। সব মিলিয়ে দুই বন্ধু আরেক বন্ধুর ভাইকে বাঁচাতে দিশেহারা প্রায়। হাঁটার ফলে বুলেট গুম গুম শব্দে সাইফের জাবিরের দরজার দিকে তাকায়। চোখে পড়ল কালো পোশাক পরিহিত একটি লোক। দৃঢ় পায়ে এগিয়ে আসছে। তারা চিনতে পারল না আকাশকে। ভ্রু কুঁচকে চেয়ে রইল। এভাবে পর্দা নিয়েই এই স্টেশনে এটা কে এসেছে? আকাশ ভেতরে প্রবেশ করে তীক্ষ্ণ চোখে দেখে নেয় আসিফের অবস্থান। আর কোনো দিকে তাকায় না। সোজা অফিসারের দিকে আসতে আসতে ডান হাতের পিস্তল উঠিয়ে চোখের পলকে অফিসারের বুক বরাবর একাধারে 6টি গুলি ছুড়ে দেয়। অফিসার কলে থাকা কথা বলছিল। বেচারা বুঝতেই পারেনি তাকে কেউ এভাবে হুটহাট এসে গুলি করে দেবে। স্টেশনে থাকা কনস্টেবল সহ সাহিব জাবির সকলেই হতভম্ব হয়ে গেছে। সেলের ভেতরে দাঁড়ানো সৌম্যকে দ্রুত পায়ে এগিয়ে আসে। পুরো 6টি গুলির শব্দ পেয়ে সে ভয় পেয়েছে সেলটির বাঁ পাশে, যার ফলে সাইডে কি হয়েছে সেভাবে দেখা যায় না। সৌম্য ভীত কণ্ঠে ডাকে। সৌম্যের কণ্ঠে সাহিব জাবির দুজনেই পিঠ ফিরিয়ে রাখা আকাশের দিকে থেকে চোখ সরিয়ে একে অপরের মুখ চাওয়াচাওয়ি করে। আকাশের শক্ত দৃষ্টি সামনের চেয়ারে নিস্তেজ হয়ে পড়ে থাকা অফিসারের পাশে। সৌম্যের কণ্ঠ পেয়ে কপালে ভাঁজ পড়ল। ঘাড় ঘুরিয়ে যায় ডান দিকে। চোখে পড়ল সাইফ আর জাবির ব্যস্ত পায়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আকাশের দিকে ফেরায় দৃষ্টি ঘোরাফেরা করে প্রত্যেক ভীত কনস্টেবলের দিকে। তারা খুব ভালো করেই বুঝেছে লোকটা সাধারণ কেউ নয়। তাদের অফিসের বসকে একদম চোখের পলকে মেরে দিল। আকাশে গিয়ে সে দাঁড়ায় সরিবদ্ধ হয়ে
সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকা কনস্টেবলদের সামনে বা হাত উঠিয়ে মুখে বাঁধা রুমাল উন্মুক্ত করে দেয়। এতক্ষণ সকলে যেটুকু ভয় পাচ্ছিল তার পরিমাণ হুড়হুড় করে বেড়ে যায়। থরথর করে কাঁপতে থাকে আকাশকে দেখে। আকাশ হাতের পিস্তল ছুঁড়ে ফেলে দেয়। পিস্তলের গুজে রাখা আরেকটি পিস্তল বের করে। শক্ত দৃষ্টি এখনো কনস্টেবলদের দিকে ঘুরছে। একজনের উপর দৃষ্টি স্থির, লো ভয়েজে বলে, আমি নিষেধ করার পরেও কে ওকে জেলে ভরেছে? লোকটি কাঁপতে কাঁপতে বলে। বাকি টুকু শেষ করার সুযোগ দেয় না। আকাশ লোকটির পেট বরাবর পিস্তল ঠেকিয়ে শুট করে দেয়। ক সেকেন্ডের মাথায় লোকটি মাটিতে লুটিয়ে পড়ে। এদিকে বাকিরা এই দৃশ্য দেখেই বোধহয় বুঝে গিয়েছে তাদের কি করতে হবে। সবাই একসঙ্গে এক প্রকার দৌড়ে গিয়ে দরজায় সৌম্যের সেলের সামনে। যার কাছে চাবি ছিল সে হন্তদন্ত হয়ে সেলের তালা খুলে দিতে লাগিয়ে পড়ে, কিন্তু দুজন তাড়া দেয়। এদিকে সেলের ভেতরে থাকা সৌম্যর ভ্রু কুঁচকে চেয়ে আছে। তারা সাহিব আর জাবির। তারা মাত্র আর একটি গুলির আওয়াজ পেয়েছে, কি হয়েছে কিছুই বুঝতে পারছে না। তখনই জাবিরের ফোন বেজে ওঠে। বাবার ফোন দেখলো, সে রিসিভ করে। কলের ওপাশ থেকে ভাবির বাবা হেসে বললেন, তোমার জন্য ভালো খবর। তোমার ফ্রেন্ডের ভাইয়ের মানে সমুর সকল অভিযোগ তুলে নেওয়া হয়েছে। ওকে সাবধানে বাড়ি পৌঁছে দিয়ে এসো। কথাটা শুনে জাবির বিস্ময়ের দৃষ্টিতে তাকায়। সবকিছু আগে যে সৌম্যকে জেলে ঢুকানোর জন্য সবাই মিলে তার সাথে তুলকালাম কাণ্ড বাঁধিয়ে ফেলেছিল, বাবাও তার কথা শোনেনি। পুলিশ অফিসার তাকে দুটো থাপ্পড়ও মেরেছে সে বাধা দিচ্ছিল বলে। এখন তারা এসব বলছে। পুলিশগুলো সৌম্যের সেলের তালা খুলে দিচ্ছে। জাবির বিস্ময় কণ্ঠে বলতে নেয়। বাবা কিভাবে কি? ওপাশে জাবিরের বাবা তারা দেখিয়ে বলে, পড়ে বুঝিয়ে বলবে, এখন সে ব্যস্ত। এরপর কল কেটে দেয়। জাবিরের কল লাউডে ছিল বিধায় সৌম্য সাহেব জাবিরের বাবার কথা শুনতে পেয়েছে। সৌম্য নিচু হয়ে সেলের ভেতর থেকে বেরিয়ে আসে। জাবির উদ্দেশ্যে কিছু বলতে নেয় সৌম্য। তার আগে জাবির সাহেব দুজনেই সৌম্যকে টেনে বাইরে নিয়ে যেতে থাকে। সৌম্য বিরক্তি কণ্ঠে বলে, আরে আজব, তোমরা আমাকে কিভাবে টানছো কেন? ভালোভাবে কথা বলে তারপর আমি নিচে যাব। সাহেব জাবির কেউই শুনল না সৌম্যের কথা। এই স্টেশনে থেকেই কিছু না কিছু ঘটেছে। এখানে আর এক মুহূর্ত থাকবে না। সৌম্য একটু ভেজালে আছে। যদি জানে এখানে কেউ এসে ওই অফিসারকে মেরে দিয়েছে, তখন আবার এক গোয়েন্দা হয়ে যাবে। এজন্য তারা সৌম্যকে বাড়ি পৌঁছে দিয়ে নিশ্চিত হইতে চাইছে, নয়তো তাদের শান্তি হচ্ছে না। তারা দুজনেই সৌম্যকে জোর করে টেনে পুলিশ স্টেশনের বাইরে বের করে এনেছে। বড় বড় পায়ে এগোচ্ছে। এসব সৌম্যের জাবিরদের সাথে এগোয়। হঠাৎই পেছন থেকে সৌম্যের পিছন বরাবর কেউ একজন শব্দহীন হাঁটতে পারে ছুরি বাড়িয়ে দেয়। সৌম্যের পিঠে গেঁথে দেয় আর জন্য, কিন্তু লোকটি থেমে থেমে যায় মাঝপথে। সৌম্যরা এগিয়ে যায়, কিন্তু সে না তো সামনে এগোতে পারে আর না তো তার হাত এগিয়ে নিতে পারে। লোকটির দৃষ্টি তার বাড়িয়ে রাখা লম্বা ছুরিতে, যার আগা আকাশের ডান হাতে মুঠো করে ধরে রেখেছে। নতুন চকচকে ধারালো ছুরি হওয়ায় আকাশের হাত বোধহয় বেঁধে গিয়েছে। 1-2 সেকেন্ডের পর হাত ছুঁয়ে ছুঁয়ে রক্ত পড়ছে কাঁচা মাটিতে। আকাশের সেদিকে বিশেষ ভ্রুক্ষেপ নেই। তার সকলের দৃষ্টি লোকটির পানে। লোকটি আকাশকে দেখে থরথর করে কাঁপছে। কম্পিত ঠোঁট দ্বারা কিছু উচ্চারণ করতে চায়। তার যার
আগেই আকাশে বাঁ হাতে লোকটির মুখ চেপে ধরে, লোকটির হাত থেকে ছুরি কেড়ে নেয়। ছুরিটি সামান্য উপরে উঠিয়ে ছুরির গোড়ায় ক্যাচ ধরে চোখের পলকে এবার দিকে থেকে এক পোজ দিয়ে লোকটির মাথা বডি থেকে আলাদা করে দেয়। বাঁ হাতে বিডিটি এদিকে ধাক্কা দেয় আর মাথাটি ছিটকে গিয়ে সৌম্যের পায়ের কাছে গিয়ে ধাক্কা খায়। সৌম্যদের পা থেমে যায়। কারো চিৎকারের শব্দে তারা তিনজন দ্রুত উল্টে ঘুরে তাকায়। পায়ের কাছে মানুষের তরতাজা এক মাথা দেখে তিনজনের শরীর শিউরে ওঠে। সৌম্য বিস্ময় কণ্ঠে আওড়ায়। ইন্নানিল্লাহ, এটা কার মাথা? সাইফ জাবির স্তব্ধ চোখে চেয়ে আছে। দৃষ্টি উঠিয়ে সামনে তাকালে দেখলো রাস্তা থেকে নেমে গিয়ে সামনে ফাঁকা জায়গাটির একটি মাথা ছাড়া বডি নিথর হয়ে পড়ে রয়েছে। আশেপাশে কেউ নেই। সাইফ জাবির তিনজনই এক প্রকার দৌড়ে গিয়ে সেখানে দাঁড়ায়। সৌম্যের মনে হচ্ছে সে কোনো ঘোরের মধ্যে আছে। নিজেকে সামলে সামনে এক পা গলে আকাশের সাথে ধাক্কা খেয়ে সৌম্য বাঁ দিকে সামান্য সরে যায়। ডান দিকে ঘাড় ফিরিয়ে তাকালে দেখলো একজন কালো পোশাক পরিহিত লোক এগিয়ে একটি দাঁড় করিয়ে রাখা গাড়ির সামনে দাঁড়ায়। সৌম্য ব্যাপারটি স্বাভাবিকভাবেই নিল, কারণ মনে হচ্ছে লোকটি রাস্তার বিপরীত দিক থেকে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। জায়গাটি অনেক নির্জন, এখন দুপুর হয় আরও নির্জন। কিন্তু এই দিন দুপুরে এইখানে একটা জলজন্ত মানুষকে কে এভাবে জবাই করলো? সৌম্য দৃষ্টি ফিরিয়ে নিতে গেলে আকাশের সাথে চোখাচোখি হয়। খুব বেশি দূরত্ব নয়, যার ফলে বেশ স্পষ্ট দেখতে পেল দুজন দুজনকে। কিন্তু সৌম্য আকাশকে চিনতে পারল না, কারণ আকাশের মাথা মুখ দুটোই রুমালে বাঁধা। আর সৌম্যের মাথায় আকাশের কথা আসলো না, কারণ সে জানে আকাশের চোখের মণি সোনালি। কিন্তু এখন আকাশ লেন্স পরায় আকাশের চোখ কালো দেখল সে, তাই আকাশকে চেনার উপায় নেই। আকাশের চোখে চোখ রেখে সৌম্য ভ্রু কুঁচকে তাকায়। তার মনে হচ্ছে এই লোকের চোখ দুটো হাসছে, নাকি সে ভুল বুঝছে। ভাবনার মাঝে আকাশ গাড়ির সামনে থেকে অপর পাশে এসে দাঁড়ায়। ডান হাতে রক্তমাখা ছুরি, যেটা সৌম্যের চোখে পড়ে, দৃষ্টিতে বিস্ময় ভর করে। আকাশ ডান দিকে ঘাড় বাঁকিয়ে আরেকবার দেখল সৌম্যকে। সেদিকে তাকিয়ে রক্তমাখা ছুরিটি গাড়ির ভেতরে ছুঁড়ে মারে। এরপর চোখের পলকে সে গাড়িতে উঠে স্টার্ট দেয়। সৌম্য গাড়িটির পেছন পেছন দৌড়ায় আর ডান হাত উঁচিয়ে রাখে। আরে এই দাঁড়া দাঁড়া বলছি। আকাশ আয়নায় সৌম্যকে দেখে হাসলো, বাঁ হাতে মুখের রুমাল খুলে ছুঁড়ে ফেললো, গাড়ির স্পিড বাড়ায়। ওইদিকে সৌম্যের চেঁচানো শুনে সাইফ আর জাবির সৌম্যের পিছু দৌড়ে আসে। ততক্ষণে সৌম্য দাঁড়িয়ে গিয়েছে, কারণ গাড়িটি চোখের আড়াল হয়ে গেছে। তবে সে গাড়ির নাম্বারটি বেশ ভালোভাবে চোখ বুলিয়ে নিয়েছে, মনে হচ্ছে খুব ভালো করেই। সাইফ আর জাবির জিজ্ঞেস করে। সৌম্য কি হয়েছে ভাইয়া? হাঁপায় খানি, এরপর নিজেকে সামলে বলে, ওই লোকটাকে মেরেছে, আমি শিওর। জাবির ভ্রু কুঁচকে বলে। কেন লোকটা আর কেন মেরেছে? সৌম্য অদৃশ্য হওয়া গাড়ির রাস্তার পানি চেয়ে উত্তর করে, কিছুই জানি না। দুপুরের খাবার সব ফেলে রাখা, কেউ খায়নি। আসমানি নন সন্ধ্যার ঘরে এসে বলে। অনেক বেলা হয়েছে, এখনো খাসনি কেন? সন্ধ্যা আসমানি ননের দিকে চেয়ে বলে, খাবারের গন্ধে চারিদিক মোমো করছিল, বুঝেছি এগুলো তুমি তোমার ছেলের জন্য রান্না করেছো। ওগুলো তাকেই খাইও, ওগুলো তাকেই খাওয়াইও আম্মাজান। ছেলে তোমার, ভাবনাও তোমার। এখন তোমার ছেলে আমাদের সাথে যতই নির্মম ব্যবহার করুক না কেন। আসমানি নন অসহায় কণ্ঠে ডেকে ওঠে। সন্ধ্যা। সন্ধ্যার ধরা গলায় বলে, আমার জীবনটা নরক বানিয়ে দিল তোমার ছেলে। আর কি বাকি আছে আম্মাজান? এখন আমার ভাই আর আমার ছেলেটার পেছনে লেগেছে। তুমি তার জন্য টেবিল ভর্তি করে খাবার সাজিয়ে রেখেছো, ওই খাবার আমার গলা দিয়ে নামবে না। আজকে জোর করো না, আমি এই বাড়ি আর থাকবো না। আমি আমার ছেলেকে নিয়ে চলে যাবো এখান থেকে। আসমানি নন ঢোক গিলে বলে, আকাশ নাকি তোকে শর্ত দিয়েছে এগুলো? ভদ্রমহিলা সন্ধ্যার দিকে যে থেমে যায়। সন্ধ্যার চোখে মুখে অসহায়ত্ব তার কথা থামিয়ে দিয়ে সন্ধ্যা ততক্ষণ অবাক হয়ে দেখলো আসমানি নওয়ানকে। এরপর বিদ্রুপ হেসে বলে, তুমিও তোমার ছেলের মতো চাইছো আমি তার শর্তগুলো মেনে নিই? কেন চাইছো? আবার তোমার ছেলের বউ বানাতে চাও এই জন্য?
ওরকম জানোয়ারের মতো মানুষের বউ আমি আর নতুন করে হব না। সুযোগ হলে আগের বাঁধনটাও ছিঁড়ে ফেলবো। এটুকু বলে থেমে যায়, ঢোক গিলে বহু কষ্টে উচ্চারণ করে। আমি আমার সৃজনকে অন্য কারোর কাছে দিব না। প্রয়োজনে আমি ভাইয়ার সবাই এই শহর ছেড়ে চলে যাব। তোমার ছেলে তবুও শান্তিতে থাকুক। কথাগুলো বলতে গিয়ে এতক্ষণে আটকে রেখে নোনা জল চোখ দুটো বেয়ে গড়িয়ে পড়ে। সন্ধ্যার দৃষ্টি হঠাৎ দরজায় পড়লে দেখলো আকাশের চোখ মুখ শক্ত করে তার দিকে চেয়ে আছে। সন্ধ্যা ঢোক গিলল ভাবনার মাঝে। আকাশ বড় বড় পায়ে ঘরের ভিতরে এসে সন্ধ্যার সামনে দাঁড়িয়ে দাঁতে দাঁত চেপে বলে, সৃজন কোথায়? সন্ধ্যা কেঁপে ওঠে। বুঝলো না আকাশ সৃজনকে কেন খুঁজছে। তখন সে বলল সৃজনকে আজকেই দত্তক দিয়ে দেবে। সেজন্য কি সৃজনকে খুঁজছে? সন্ধ্যা ঢোক গিললে শক্ত গলায় বলে, ও যেখানেই থাকার থাকুক, আপনাকে কেন বলবো? আকাশ ডান হাতে সন্ধ্যার গাল চেপে ধরে শক্ত করে হুঙ্কার ছেড়ে বলে, তোকে বলেছিলাম না সৃজনকে তোর কোলে রাখবি? বেয়াদব মেয়ে কার করে দিয়েছিলি ওকে? ওই বাড়ির কোথাও কেন নেই? ওয়াই? লাস্ট কথাটা আকাশ আগের চেয়েও চিল্লিয়ে বলে। সন্ধ্যা বিস্ময়ে দৃষ্টিতে তাকায়। সৃজন এই বাড়িতে নেই মানে? তাহলে কোথায়? সন্ধ্যা অস্পষ্ট স্বরে আওড়ায়। ও কোথায়? আকাশ আগের চেয়েও শক্ত করে সন্ধ্যার গাল চেপে রাগান্বিত স্বরে বলে, ও কোথায় সেটা তুই বলবি, নয়তো। আকাশ থেমে যায় সন্ধ্যার জল ভরা চোখ জোড়া দেখে। সন্ধ্যার চেপে ধরা গাল ছেড়ে দেয়। সন্ধ্যা দাঁত কিরমির করে বলে, সৃজন আমার ছেলে। আকাশ গমগমে স্বরে বলে। আর আমার অধিকার। সন্ধ্যা বিস্ময় দৃষ্টিতে তাকায় আকাশের মুখে। এহেন কথা একেবারে অপ্রত্যাশিত। সন্ধ্যার সাথে সাথে আসমানি নয়ন বাকরুদ্ধ হয়ে গিয়েছে আকাশের ব্যবহারে, আকাশের কথায়। সে বিস্মিত কণ্ঠে আওড়ায়। কি বললে আকাশ? আকাশ জিভ দিয়ে শুকনো ঠোঁটজোড়া ভিজিয়ে নেয়। সন্ধ্যা থেকে দৃষ্টি সরিয়ে নেয়। ঘর থেকে দ্রুত পায়ে বেরিয়ে যেতে যেতে গম্ভীর গলায় বলে, 2 দিন পর আমার আর সন্ধ্যার বিয়ে। সেই হিসেবে সৃজন আমার সৎ ছেলে প্লাস অধিকার। দ্যাটস ইট।